হাই গাইস, আবার আমাদের চ্যানেলে স্বাগতম। আমি শাহলা বাই সিনথিসিটি, আপনার ওয়েলথ পার্টনার। আমার নাম অনুজ এবং আপনি দেখছেন নেশন সিরিজ 21 এ পাস ফর শুর ভিডিও। নেশন সিরিজের যে 21 এ এক্সাম আছে, ফেমস ডিস্ট্রিবিউটার্স এক্সাম, তার জন্য আমরা ভিডিও বানাচ্ছি এবং আমরা এখন পর্যন্ত 6টা চ্যাপ্টার কভার করে ফেলেছি। নেশন সিরিজ 21-এর প্রথম 6টি বেসিক চ্যাপ্টার। বেসিক বলছি কারণ এটা ফেমস ডিস্ট্রিবিউটার্স এক্সাম, আর সেখানে 7ম চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে, এমনকি ফেমসের ডেফিনিশনও 7ম চ্যাপ্টার থেকেই শুরু হচ্ছে। প্রথম 6টি চ্যাপ্টার খুবই বেসিক, যেমন ইকুইটিতে বিনিয়োগ, ডেটে বিনিয়োগ, ফিক্সড ইনকামে বিনিয়োগ, সিকিউরিটিজে কিভাবে বিনিয়োগ করা হয়, মিউচুয়াল ফান্ড, ডেরিভেটিভস, এই কয়েকটি চ্যাপ্টার আমরা বেশ ভালোভাবে কভার করেছি। আজ আমরা চ্যাপ্টার নম্বর 7 কভার করতে চলেছি। তো এমনকি পিএমএস কি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস আসলে কি, সেটাও শুরু হচ্ছে চ্যাপ্টার নম্বর 7 থেকে। চ্যাপ্টার নম্বর 7 হলো ভারতে পোর্টফোলিও ম্যানেজারদের ভূমিকা। এখন এই টেবিলের মাধ্যমে বুঝে নিই এই চ্যাপ্টারে আমরা কি পড়ব। তাহলে চ্যাপ্টার নম্বর 7, পোর্টফোলিও ম্যানেজারদের ভূমিকা। এই চ্যাপ্টারটি পড়ার পর পাঠ করা বিভিন্ন ধরনের পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস, ভারতে পিএমএস এর অর্গানাইজেশন স্ট্রাকচার, একজন পোর্টফোলিও ম্যানেজারের রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনীয়তা, পোর্টফোলিও ম্যানেজারের দায়িত্ব, পোর্টফোলিও ম্যানেজারের প্রশাসনিক বিষয়াবলী এবং পোর্টফোলিও ম্যানেজারদের জন্য কি করা উচিত আর কি করা উচিত নয়, এসব সম্পর্কে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি এনআইএসএম সিরিজ 21 এপিএমএস ডিস্ট্রিবিউটার্স এক্সামের চ্যাপ্টার নম্বর 7, পোর্টফোলিও ম্যানেজারদের ভূমিকা। সবচেয়ে আগে আমরা দেখব ভারতে পোর্টফোলিও ম্যানেজারদের ওভারভিউ। বলা হয় ঝুঁকি এবং রিটার্ন হলো একটি আর্থিক বিনিয়োগের দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটার। যখনই আমরা কোনো বিনিয়োগ করি, তার ঝুঁকি দেখি এবং তার রিটার্নের সম্ভাবনা কতটা আছে সেটাও দেখি, এবং সাধারণত দেখা যায় যত বেশি ঝুঁকি তত বেশি রিটার্ন। মানে আপনি যত বেশি ঝুঁকি নেবেন, আপনার রিটার্ন পাওয়ার সম্ভাবনাও তো বেশি হবে। তাই এখানে পোর্টফোলিও ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যখন ক্লায়েন্টের জন্য কাস্টমাইজড ইনভেস্টমেন্ট সলিউশন ডিজাইন করার কথা আসে। একজন পোর্টফোলিও ম্যানেজার আপনার জন্য একটি অ্যাসেটের ঝুড়ি নির্বাচন করেন যা ঝুঁকি কমিয়ে দেয়। মানে তিনি এমনভাবে আপনার জন্য ইনভেস্টমেন্ট অপশন বেছে নেওয়ার চেষ্টা করবেন যেখানে ঝুঁকি কম থাকবে এবং রিটার্নের সম্ভাবনাও বেশি থাকবে। তাই পোর্টফোলিও ম্যানেজমেন্ট মানে হচ্ছে এমন একটি অ্যাসেটের ঝুড়ি নির্বাচন ও পরিচালনা করা যেখানে ঝুঁকি কমানো যায় এবং বিনিয়োগের রিটার্ন সর্বাধিক করা যায়। তাই একজন পোর্টফোলিও ম্যানেজার সবসময় চান যে আপনার বিনিয়োগগুলি আপনাকে যতটা সম্ভব বেশি রিটার্ন দিক, এবং একই সঙ্গে তিনি এটাও চেষ্টা করেন যাতে আপনি সেই নির্দিষ্ট সিকিউরিটিতে যতটা সম্ভব কম ঝুঁকি নেন। এখন বুঝে নিই, দেখুন ভারতে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা পোর্টফোলিও ম্যানেজাররা কি এবং কিভাবে রেজিস্টার্ড হন। একজন পোর্টফোলিও ম্যানেজার হলেন একটি বড়ি কর্পোরেট। ভারতে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা পোর্টফোলিও ম্যানেজাররা বড়ি কর্পোরেট হিসেবে রেজিস্টার্ড হন। তাহলে ভারতে যেসব কোম্পানি পোর্টফোলিও ম্যানেজমেন্টে আছে বা যেসব পোর্টফোলিও ম্যানেজার আছে, তারা সবাই একটি বড়ি কর্পোরেট, যারা এক ধরনের চুক্তি বা অ্যারেঞ্জমেন্ট করে ক্লায়েন্টদের সঙ্গে যাতে তারা তাদের পোর্টফোলিও ম্যানেজ করবে। তারা ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজারও হতে পারে, আবার নন ডিসক্রিশনারিও হতে পারে। দুটোই আমরা এই অধ্যায়ে পরে বিস্তারিত পড়ব। পোর্টফোলিও ম্যানেজারদেরকে রেজিস্টার এবং নিয়ন্ত্রিত করা হয় রেগুলেশনস অ্যাক্ট 2020 এর অধীনে। তাই ভারতে যত পোর্টফোলিও ম্যানেজার আছেন তারা সবাই রেজিস্টার্ড এবং নিয়ন্ত্রিত হন সেবি রেগুলেশনস 2020 এর অধীনে। এবং সেবি গাইডলাইন্স অনুযায়ী পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস কেবলমাত্র সেবি রেজিস্টার্ড এন্টিটিগুলোর দ্বারাই অফার করা হয়। তাহলে মানে যেই পোর্টফোলিও ম্যানেজার সেবির অধীনে পোর্টফোলিও ম্যানেজার হিসেবে রেজিস্টার্ড, শুধুমাত্র সেই পিএমএস সার্ভিস দিতে পারে, পিএমএস পোর্টফোলিও ম্যানেজমেন্টে আসতে পারে বা পোর্টফোলিও ম্যানেজ করতে পারে। এর বাইরে ভারতে কোনো ম্যানেজার, কোনো পোর্টফোলিও ম্যানেজার, কোনো ব্রোকার, কোম্পানি, ব্যক্তি আর কেউ টিএমএস সার্ভিস দিতে পারে না, যতক্ষণ না তারা সেবির অধীনে পোর্টফোলিও ম্যানেজার হিসেবে রেজিস্টার্ড। আর দেখুন জানুয়ারি 1993-তে কি হয়েছিল। এটাই ছিল পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের শুরু, যখন সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া 1993 সালে প্রথমবার পোর্টফোলিও ম্যানেজার্স রেগুলেশন অ্যাক্ট নিয়ে আসে। তাহলে এগুলো ছিল কিছু এমন নিয়ন্ত্রক ও নিয়মাবলী যেগুলো সেই নির্দিষ্ট সময় নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন করেছিল। এবার চলুন বুঝে নিই পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের প্রয়োজনীয়তা কেন আছে, এবং বিশেষ করে ভারতের মতো অর্থনীতিতে কেন আজ পোর্টফোলিও ব্যবস্থাপনা পরিষেবাগুলিকে এত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে, কেন তাদের এত প্রয়োজন, কেন পোর্টফোলিও পরিচালকদের প্রয়োজন, সেবি রেজিস্টার্ড পোর্টফোলিও ম্যানেজারদের প্রয়োজন কেন। চলুন এই টেবিলের মাধ্যমে বুঝে নিই। তাহলে এশিয়া প্যাসিফিক ওয়েলথ রিপোর্ট 2017 অনুযায়ী এশিয়া প্যাসিফিক অঞ্চলকে স্বীকৃতি দেওয়া হয়েছে সর্বোচ্চ নেট ওয়ার্থ সম্পন্ন ব্যক্তিদের থাকার জন্য।
তাহলে এশিয়া প্যাসিফিক অঞ্চলটি এখানে খুবই উচ্চ। বিশ্বের অন্যতম সর্বোচ্চ নেট ওয়ার্থ সম্পন্ন HNI হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়ালস এখানে থাকেন এবং তাদের এক ধরনের বিনিয়োগের চাহিদা আছে, যেগুলো সামলানোর জন্য আমাদের পোর্টফোলিও ম্যানেজার দরকার। এবং যদি ভারতের কথা বলি, ভারত হলো এশিয়া প্যাসিফিক অঞ্চলে HNIদের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার আবাসস্থল। তাহলে যদি এশিয়া প্যাসিফিক অঞ্চলের কথা বলি, তাহলে HNIদের দিক থেকে ভারত চতুর্থ বৃহত্তম জনসংখ্যা। তাই এখানে বিনিয়োগের জন্য এত বেশি সুযোগ আছে এবং সবাই বিনিয়োগ করছে। এবং রিপোর্ট অনুযায়ী ভারতের HNI জনসংখ্যা এবং সম্পদ 2015 ও 2016 সালের মধ্যে যথাক্রমে 9.6 এবং 10% বৃদ্ধি পেয়েছে। যদি এখানে ভালো প্রবৃদ্ধি থাকে তাহলে নিঃসন্দেহে এটা একটা ভালো প্রবৃদ্ধি, আর এই কারণেই আপনি দেখতে পাবেন এখানে সবাই আগ্রহী। যদি আমি মোট ক্লায়েন্ট সংখ্যার কথা বলি, তাহলে গত 5 বছরে এরা 3 গুণেরও বেশি বেড়েছে। 2000 সালের শেষে যেখানে ছিল 46,000, সেখানে মার্চ মাসের শেষে তা বেড়ে হয়েছে 1,49,000। 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই 4 বছরে খুবই দুর্দান্ত বৃদ্ধি দেখা গেছে এই HNI জনসংখ্যার মধ্যে, এবং এটা ক্রমাগত বাড়ছেই। এবং এটাও দেখা গেছে যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের অধীনে যে সম্পদ ছিল, অর্থাৎ AUM, সেটাও খুব ভালোভাবে বেড়েছে। এই টেবিলের মাধ্যমেও আপনি দেখতে পারেন পোর্টফোলিও ম্যানেজারদের দ্বারা পরিচালিত সম্পদ, অর্থাৎ AUM, কোটি টাকায়। তাই বাম পাশে যখন আপনি দেখবেন ক্লায়েন্টের সংখ্যা আছে 2009 থেকে 2021 পর্যন্ত ডেটা আছে, কিভাবে দেখুন মোট ডিসক্রিশনারি ও নন ডিসক্রিশনারি অ্যাডভাইজারি যতগুলো আছে। মোট 2010 সালে মাত্র 64,000 বিনিয়োগকারী ছিলেন, যা আজ বেড়ে হয়েছে 1,27,000। তাহলে কিভাবে এই বিনিয়োগকারীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে সেটা দেখুন। এবং যদি এখানে আমরা মোট AUM এর কথা বলি, তাহলে দেখুন কিভাবে 1000 কোটি টাকায় এই AUM আছে। এটা কোটি টাকায় AUM। 2011-12 সালে যেখানে AUM ছিল 5,16,000 কোটি টাকা, সেটা 2020-21 পর্যন্ত বেড়ে হয়েছে 20 লক্ষ কোটিরও বেশি। এবার আমরা ভারতে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের ধরন নিয়ে কথা বলবো। দেখুন, প্রদানকারীর ভিত্তিতে PMSকে শ্রেণীবদ্ধ করা যায়: অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি PMS, ব্রোকার হাউস বা ব্রোকারেজ হাউসের PMS, এবং বুটিক ও স্বাধীন PMS হাউস। এই বুটিক PMSও তাহলে এখানে 3 ধরনের PMS হয়ে যায়, এবং এগুলোকে আরও শ্রেণীবদ্ধ করা যায় প্রোডাক্টের ভিত্তিতে। এখন কোন প্রোডাক্ট কোন PMS হতে পারে, এখানে PMSে কোন প্রোডাক্ট থাকতে পারে? ইকুইটি ভিত্তিক PMS থাকতে পারে, ফিক্সড ইনকাম ভিত্তিক PMS থাকতে পারে, কমোডিটি ভিত্তিক PMS থাকতে পারে, মিউচুয়াল ফান্ডের PMS থাকতে পারে, এবং মাল্টি অ্যাসেট ভিত্তিক PMS থাকতে পারে। এখন আমরা ডিসক্রিশনারি সার্ভিস নিয়ে কথা বলবো। একজন ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার কে হন? চলুন বুঝে নিই। দেখুন, সেবা পোর্টফোলিও ম্যানেজার্স রেগুলেশন 2020 অনুযায়ী একজন ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার মানে হচ্ছে একজন পোর্টফোলিও ম্যানেজার যিনি একটি চুক্তির অধীনে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজ করেন, এবং সেই কাজের মধ্যে তিনি ক্লায়েন্টের ফান্ড বিনিয়োগ ও পোর্টফোলিও সিকিউরিটিজ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কোনো মাত্রার ডিসক্রিশন, নিজস্ব বিবেচনা প্রয়োগ করতে পারেন। তাই এখানে সম্পূর্ণ ডিসক্রিশন ফান্ড ম্যানেজারের থাকবে। তাকে কি কিনতে হবে, কি বিক্রি করতে হবে, কতগুলো লেনদেন করতে হবে, সবকিছু তার নিজের সিদ্ধান্তে হবে। যে কোনো সময় সে কিনতে পারে, বেরিয়ে যেতে পারে বা রিডিম করতে পারে। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, পোর্টফোলিও, সিকিউরিটিজ সব ধরনের ডিসক্রিশন ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের ওপরই নির্ভর করে। পুরোটাই ফান্ড ম্যানেজারের নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করে সে পোর্টফোলিওতে ঠিক কী করতে চাইছে। তাই একে বলা হয় ডিসক্রিশনারি সার্ভিসেস। ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার অর্থাৎ একজন ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার যিনি স্বতন্ত্রভাবে এবং স্বাধীনভাবে নির্দিষ্ট বিনিয়োগকারীর তহবিল পরিচালনা করেন। তাই সে একেবারে আলাদাভাবে এবং স্বাধীনভাবেই কাজ করছে। তাই এই বিনিয়োগকারী পোর্টফোলিও ম্যানেজারকে বলতে পারবেন না যে আপনি এটি করেছেন, এটা কেন করলেন। সবকিছুই পোর্টফোলিও ম্যানেজারের নিজস্ব বিবেচনার ওপর নির্ভর করে। এবার আমরা নন ডিসক্রিশনারি সার্ভিস এবং নন ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। দেখুন, অবিবেচনামূলক পোর্টফোলিও পরিচালকরা ক্লায়েন্টের নির্দেশ অনুসারে তহবিল পরিচালনা করেন। তাই ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী এই পোর্টফোলিওগুলো পরিচালিত হয়। তাহলে পোর্টফোলিওতে যিনি পোর্টফোলিও ম্যানেজার, তিনি নিজের ইচ্ছেন্ত কাজ করবেন না, মানে পোর্টফোলিও ম্যানেজার নিজের বিবেচনায় সিদ্ধান্ত নেবেন না। সবকিছুই পুরোপুরি বিনিয়োগকারীর সিদ্ধান্তের ওপর নির্ভর করে। বিনিয়োগকারীর যে নির্দেশনা, ক্লায়েন্ট যে নির্দেশনা দিয়েছেন, সেটাই তাকে অনুসরণ করতে হবে। তাই পোর্টফোলিও ম্যানেজারকে প্রতিটি লেনদেনের জন্য ক্লায়েন্টের সঙ্গে পরামর্শ করতে হবে। যে পোর্টফোলিও ম্যানেজার তার পোর্টফোলিওতে যে কোনো লেনদেন করছেন, কিছু কিনছেন বা কিছু বিক্রি করছেন, যত সংখ্যক স্টকই থাকুক না কেন, এমনকি একটি লেনদেনের জন্য তাকে আগে বিনিয়োগকারীর সঙ্গে পরামর্শ করতে হবে। যে কোনো সিদ্ধান্ত, যেমন কি কিনতে হবে, কখন কিনতে হবে, কখন বিক্রি করতে হবে, এসব সবই বিনিয়োগকারীর। বিনিয়োগকারী যদি আপনাকে অনুমতি দেন,
তাহলেই আপনি নির্দিষ্ট পোর্টফোলিওতে এই লেনদেন করতে পারবেন। তাই এগুলোকে বলা হয় নন ডিসক্রিশনারি সার্ভিসেস, অবিবেচনামূলক পোর্টফোলিও ব্যবস্থাপনা পরিষেবা। তৃতীয় অংশ আছে অ্যাডভাইজারি সার্ভিসেসের। চলুন বুঝে নিয়ে অ্যাডভাইজারি সার্ভিসেস কি হয়। দেখুন, অ্যাডভাইজারি ভূমিকায় পোর্টফোলিও ম্যানেজার কি করছে। পোর্টফোলিও ম্যানেজার শুধু বিনিয়োগের আইডিয়া সাজেস্ট করছে এবং এখানে সে কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারে না। সে শুধু সাজেস্ট করছে কি কিনতে হবে, কখন কিনতে হবে, এবং এখানে সিদ্ধান্তটা পুরোপুরি বিনিয়োগকারীর। বিনিয়োগকারী চাইলে সেই সিদ্ধান্ত মানতে পারে, আবার নাও মানতে পারে, এবং এখানে যে লেনদেনগুলো সম্পন্ন হয় সেগুলো বিনিয়োগকারী নিজেই করে। সাধারণত এই ধরনের সার্ভিসগুলো ব্যবহৃত হয় ইনস্টিটিউশনাল ক্লায়েন্টের জন্য, যারা নিজেদের পোর্টফোলিও নিজেরাই ম্যানেজ করতে চান। এটাই ছিল অ্যাডভাইজারি সার্ভিস সম্পর্কে। এখন আমরা বুঝব ভারতের পিএমএস এর অর্গানাইজেশনাল স্ট্রাকচার। যেমনটা আমি আপনাদের আগে বলেছিলাম, পোর্টফোলিও ম্যানেজার একটি কর্পোরেট সংস্থা যারা ক্লায়েন্টের সঙ্গে বা ক্লায়েন্টের পক্ষ থেকে একটি চুক্তি ও ব্যবস্থা করে অথবা ক্লায়েন্টকে পরামর্শ দেয় কি কিনতে হবে, কখন কিনতে হবে, নন ডিসক্রিশনারি ভিত্তিতে, আবার নিজেরাও কিনতে পারে এবং নিজেরাই লেনদেন করতে পারে ডিসক্রিশনারি পোর্টফোলিওতে। তাই ক্লায়েন্টের ফান্ডের উপর পোর্টফোলিও সিকিউরিটিজের ম্যানেজমেন্ট এবং প্রশাসন করা হয়। আর বড়ি কর্পোরেট মানে হচ্ছে এটি একটি কর্পোরেট সত্তা যার নিজস্ব আইনগত অস্তিত্ব রয়েছে। তাই এখানে বারবার বড়ি কর্পোরেট বলা হয়, কারণ একটি বড়ি কর্পোরেটের নিজস্ব আইনগত অস্তিত্ব থাকে। এখন আমরা বড়ি কর্পোরেট নিয়ে আলোচনা করব। কর্পোরেশন বলতে বোঝায় এমন একটি কোম্পানি যা ভারতের বাইরে ইনকর্পোরেটেড হয়েছে কিন্তু এতে অন্তর্ভুক্ত নয়। এখন এই টেবিলের মাধ্যমে আমরা বুঝব যে বড়ি কর্পোরেটের মধ্যে কি কি অন্তর্ভুক্ত হয়। বড়ি কর্পোরেট এবং কর্পোরেশন বলতে বোঝায় এমন কোম্পানি যা ভারতের বাইরে ইনকর্পোরেটেড হয়েছে কিন্তু এতে অন্তর্ভুক্ত নয়। এখন এই টেবিলের মাধ্যমে বুঝব কোন কোন বড়ি কর্পোরেট এখানে অন্তর্ভুক্ত করা হবে না। এরা পিএমএস হিসেবে কাজ করতে পারবে না। যে কোনো আইন অনুযায়ী রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি এবং অন্য যে কোনো বড়ি কর্পোরেট যেগুলো কেন্দ্রীয় সরকার নোটিফিকেশনের মাধ্যমে এই বিষয়ে নির্দিষ্ট করেছে। সহজ ভাষায় বড়ি কর্পোরেট অন্তর্ভুক্ত করে। এখন দেখি এখানে কোন কোন বড়ি কর্পোরেট অন্তর্ভুক্ত হতে পারে। প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, ওয়ান পার্সন কোম্পানি, স্মল কোম্পানি, লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ বা বিদেশি কোম্পানিও ভারতে পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করতে পারে। তাহলে বড়ি কর্পোরেট, যেমন আমি আপনাদের বলেছিলাম, এটি একটি সেপারেট লিগ্যাল এক্সিস্টেন্স, ব্যক্তির থেকে আলাদা একটি সত্তা। তাই এটি তার সদস্যদের থেকে সম্পূর্ণ আলাদা একটি আইনি মর্যাদা ভোগ করে। এখন আমরা পোর্টফোলিও ম্যানেজারের রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো। দেখুন, পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করতে হলে কিছু সার্টিফিকেশন ও রেজিস্ট্রেশন সেবি এর দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে। সবচেয়ে আগে কি হচ্ছে আবেদনকারী, এবং যেই লাইসেন্স আপনি পাবেন সেবাই থেকে, সেই লাইসেন্স পাওয়ার জন্য কিছু নিয়মিত কিছু চাহিদা আছে যেগুলো আপনাকে পূরণ করতে হয়। তাহলে চলুন বুঝে নিই সেই চাহিদাগুলো কি কি। দেখুন, একটি আবেদনপত্র পূরণ করে জমা দিতে হয়, যেটাকে বলা হয় ফর্ম এ, অর্থাৎ শিডিউল 1 ফর্ম এ। তাহলে এই ফর্ম এ হচ্ছে আবেদনপত্র। আপনাকে এই ফর্ম জমা দিতে হবে, এবং এখন আমরা যেগুলো দেখতে চলেছি সেগুলো হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয়তা, যেগুলো সেবি অনুযায়ী পোর্টফোলিও ম্যানেজার সার্টিফিকেট পাওয়ার জন্য দরকার। দেখুন, সবচেয়ে আগে চলে আসে আবেদনকারীর বিবরণ, যেখানে আপনার আবেদনকারীর নাম, প্যান নম্বর, ঠিকানা, যোগাযোগের ঠিকানা, প্রধান ব্যবসা স্থানের ঠিকানা, এই সব তথ্য দিতে হবে। তাহলে এই সব কিছু, শাখা অফিসের ঠিকানা, যোগাযোগের ব্যক্তির নাম, সবই এখানে দিতে হয়। তারপর আসে সংস্থার গঠন কেমন। তাহলে যে সংস্থা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছে তার উদ্দেশ্য, মেমোরেন্ডাম, অ্যাসোসিয়েশনের আর্টিকেলস, পার্টনারশিপ ডিড এসবের কপি এবং বোর্ড রেজলিউশনের কপিও আপনাকে সংযুক্ত করতে হবে। কোম্পানি গঠনের তারিখ ও স্থানও এখানে উল্লেখ করতে হবে। এখানেও আবেদনকারীর অবস্থান, স্ট্যাটাস উল্লেখ করতে হবে। যারা ম্যানেজমেন্ট পার্সোনাল তাদের এবং সব প্রমোটারদের সমস্ত তথ্য এখানে দিতে হবে, এবং প্রধান কর্মকর্তার, প্রিন্সিপাল অফিসার বিস্তারিত তথ্য দিতে হবে। এই সব তথ্যের পাশাপাশি আপনার ইনফ্রাস্ট্রাকচার ও সুবিধাসমূহ, যেমন প্রধান ব্যবসা স্থানের অবস্থান, অফিস স্পেস কতটা, কী কী যন্ত্রপাতি, আসবাবপত্র, যোগাযোগের সুবিধা, ডেটা প্রসেসিং ও কম্পিউটার সুবিধা, সবকিছুই আপনাকে দেখাতে হবে। 3 বছরের জন্য ব্যবসার পরিকল্পনাও এখানে দেখাতে হবে। আপনার ব্যবসার ইতিহাস, প্রধান ঘটনা এবং বর্তমান কার্যক্রম কি কি, একটি প্রস্তাবিত ব্যবসার পরিকল্পনা আপনাকে দেখাতে হবে, এবং সেই লক্ষ্য অর্জনের উপায়ও দেখাতে হবে। আপনি কিভাবে এই লক্ষ্যগুলো অর্জন করবেন এবং ভবিষ্যতের সম্ভাব্য লাভও দেখাতে হবে। পরবর্তী 3 বছরে আপনার লক্ষ্য লাভ কত এবং কিভাবে তা অর্জন করবেন। আপনি কিভাবে ব্যবসা পরিচালনা করতে চান, তাহলে আপনাকে সব তথ্যই দিতে হবে। এখন আসি ফাইন্যান্সিয়াল তথ্যের দিকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এ নিয়ে প্রশ্ন আসতে পারে। আপনার ক্যাপিটাল স্ট্রাকচার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিশোধিত মূলধন হলো চলতি বছরের পূর্ববর্তী বছরের জন্য মুক্ত রিজার্ভ। আপনার কাছে মোট কত ফ্রি রিজার্ভস আছে। আবেদনকারীর নেট ওয়ার্থও জানতে চাওয়া হবে। রিসোর্সেস ডিপ্লয়মেন্ট, আপনার প্রধান আয়ের উৎস কী কী ছিল।
আপনার আগের নেট প্রফিট কত ছিল। প্রধান ব্যাংকগুলোর বিবরণ এবং অডিটরদের বিবরণও সিবিআই জানতে চায়। এবং অন্যান্য তথ্যের মধ্যে যদি আপনার কোনো বিতর্ক হয়ে থাকে তাহলে গত 3 বছরের সব নিষ্পত্তি হওয়া এবং মুলতুবি থাকা বিতর্কের বিস্তারিত এখানে থাকতে হবে। তাই যদি গত 3 বছরে আপনার কোনো আর্থিক অপরাধ থেকে থাকে সেটাও এখানে দেখাতে হবে। এবং কোম্পানির দ্বারা প্রদান করা পরিষেবার প্রকৃতির সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই কোনো তথ্য আপনি লুকাতে পারবেন না। পিএমএস লাইসেন্সের ক্ষেত্রে সেবি ভারতে শুধুমাত্র পিএমএস লাইসেন্স দেওয়ার ব্যাপারে খুবই কঠোর। ভারতে প্রায় 400 পিএমএস হাউস রয়েছে যাদের কাছে এই লাইসেন্স আছে এবং খুবই সতর্কতার সঙ্গে প্রতিটি প্যারামিটার বিচার করার পরেই সেবি এই লাইসেন্স ইস্যু করে। তাহলে দেখুন এই শিডিউলটা কত বড়। যে ফর্মও আছে সেটার প্রতিটি বিস্তারিত তথ্য আপনাকে দিতে হবে। লাভজনকতা থেকে শুরু করে ব্যবসায়িক পরিকল্পনা পর্যন্ত ধরুন কেউ কোনো আর্থিক অপরাধ করেছে কিনা সেটাও দেখা হয় একজন পোর্টফোলিও ম্যানেজার যিনি আবেদন করছেন। তাই সব প্যারামিটারে বিচার করার পরেই সেবি দ্বারা আপনাকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেসের লাইসেন্স দেওয়া হয়। এগুলোই হচ্ছে সেই বিষয়গুলো যা সেবি লাইসেন্স দেওয়ার জন্য চেয়েছে। এখন দেখতে হবে সামনে যেসব বিষয় আসবে সেগুলো আমরা বুঝব। তাই রেজিস্ট্রেশনের সার্টিফিকেট ইস্যু করার আগে রেগুলেটর নিশ্চিত করবে যে আবেদনকারী একটি বড়ি কর্পোরেট কিনা। সবচেয়ে আগে সে দেখবে আবেদনকারী বড়ি কর্পোরেট কিনা। আবেদনকারীর প্রয়োজনীয় পরিকাঠামো আছে, তার কাছে প্রয়োজনীয় পরিকাঠামো আছে কিনা, অফিস স্পেস, যন্ত্রপাতি এবং যথাযথ জনবল যা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেসের কার্যক্রম পরিচালনার জন্য দরকার সব কিছু ঠিকঠাক আছে কিনা। আবেদনকারী কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করেছে কিনা। তার কাছে একজন প্রধান অফিসারও থাকা উচিত। তাহলে প্রধান অফিসারের কাছে ফাইন্যান্স সংক্রান্ত কিছু পেশাদার যোগ্যতা থাকা উচিত। এতে যেসব যোগ্যতার কথা বলা হয়েছে সেগুলো এবং প্রাসঙ্গিক নেশন সার্টিফিকেশন থাকা উচিত। প্রধান অফিসার এবং কমপ্লায়েন্স অফিসার ছাড়াও অন্তত একজন ব্যক্তি থাকা উচিত। বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আরও একজন ব্যক্তি থাকা উচিত যার কোনো কেন্দ্রীয় সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে পিএমএস সংক্রান্ত পরিষেবাগুলিতে, যেমন পোর্টফোলিও ম্যানেজার, স্টক ব্রোকার, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার অথবা ফান্ড ম্যানেজার হিসেবে। যদি কারো বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়ে থাকে সরাসরি বা পরোক্ষভাবে সেটাও দেখা হয় এবং আবেদনকারীকে অবশ্যই 5 কোটি টাকার ন্যূনতম নেট ওয়ার্থের শর্ত পূরণ করতে হবে। তাই সেবি এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত করবে পিএমএস-এর লাইসেন্স দেওয়ার আগে। এখন কথা বলি এবার একজন পোর্টফোলিও ম্যানেজারের সাধারণ দায়িত্ব সম্পর্কে কথা বলা যাক। একজন পোর্টফোলিও ম্যানেজারের কি কি দায়িত্ব থাকতে পারে চলুন দেখি কি কি দায়িত্ব উল্লেখ করা হয়েছে। বিচক্ষণ পোর্টফোলিও ম্যানেজার ডিসক্রিশনারি আমরা আগেও বলেছিলাম, যেখানে পোর্টফোলিও ম্যানেজারের কাছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। কি কিনতে হবে, কখন কিনতে হবে, কোনো লেনদেন করার সম্পূর্ণ অধিকার এখানে পোর্টফোলিও ম্যানেজারের থাকে। তাহলে এটা সেই বিষয়ে বলা হচ্ছে। তাই ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগতভাবে এবং স্বাধীনভাবে ক্লায়েন্টের ফান্ড পরিচালনা করবেন। তাই এমন নয় যে ক্লায়েন্টের প্রয়োজন ছাড়াই পোর্টফোলিও ম্যানেজার তাদের ফান্ড পরিচালনা করছেন। যেভাবে ক্লায়েন্টের প্রয়োজন ঠিক সেইভাবেই পোর্টফোলিও ম্যানেজার কাজ করবে। ডিসক্রিশনারি ম্যানেজারেরও একভাবে এটাই করা উচিত এবং অপরদিকে নন ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টের নির্দেশ অনুযায়ী ফান্ড পরিচালনা করবেন। তাহলে নন ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার কি করবে? যে ফান্ডগুলো পরিচালনা করবে তা ক্লায়েন্টের নির্দেশ অনুযায়ী করবে। তাই খুব স্পষ্টভাবেই এই দায়িত্ব পোর্টফোলিও ম্যানেজারের হাতে চলে আসে। তাহলে এই প্রশ্নটাও আসতে পারে আপনার যে এটা কি পোর্টফোলিও ম্যানেজারের দায়িত্ব ডিসক্রিশনারি না নন ডিসক্রিশনারি? সে কিভাবে কাজ করবে? কোনো সময়ই পোর্টফোলিও ম্যানেজার 50 লাখ টাকার কম নেবে না। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসে ন্যূনতম বিনিয়োগ হলো 50 লাখ টাকা, অর্থাৎ 50 লাখ টাকার কমের চেক পোর্টফোলিও ম্যানেজার কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। তাহলে পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টের ফান্ডের ক্ষেত্রে ফিডিউশিয়ারি ক্ষমতায় কাজ করবে। তাহলে একভাবে বলতে গেলে যেমনটা ফাইন্যান্সে বলা হয় ঠিক সেইভাবেই পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টের ফান্ডকে ব্যবহার করবে, সেই অনুযায়ী কাজ করবে এবং সেটিকে ম্যানেজ করবে। পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টের যেসব হোল্ডিংস আছে, সিকিউরিটিজ আছে, সেগুলো আলাদা অ্যাকাউন্টে রাখবে এবং পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টের ফান্ডগুলো আলাদা অ্যাকাউন্টে রাখবে, যা একটি নির্ধারিত কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। পোর্টফোলিও ম্যানেজার কোনোভাবেই সরাসরি বা পরোক্ষভাবে ক্লায়েন্টের ফান্ড থেকে কোনো সুবিধা নেবে না। পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টের পক্ষ থেকে কোনো ফান্ড ধার করবে না এবং পোর্টফোলিও ম্যানেজার কোনো সিকিউরিটিজও কোনো তৃতীয় পক্ষকে ধার দেবে না। মানে কোনো ক্লায়েন্টের টাকা নিয়ে অন্য কাউকে দেওয়া যাবে না। তাহলে এইসব কার্যকলাপই পোর্টফোলিও ম্যানেজারের দায়িত্বের মধ্যে পড়ে। কি করা উচিত আর কি করা উচিত নয়।
এইসব পয়েন্ট পোর্টফোলিও ম্যানেজারের খুব ভালোভাবে জানা উচিত এবং এগুলোই তাদের সাধারণ দায়িত্ব হয়ে যায়। ইনভেস্টরদের পোর্টফোলিওর প্রশাসন। দেখুন, পোর্টফোলিও ম্যানেজারের এক ধরনের দায়িত্ব হয়ে যায় পোর্টফোলিও ম্যানেজ করা এবং ফান্ডগুলোকে সঠিকভাবে পরিচালনা করা। নিয়ন্ত্রক সংস্থাগুলি যেভাবে বলে সেই নিয়ন্ত্রক কাঠামোর মধ্যেই সবকিছু করতে হবে, যা সবাই বলেছেন সেই অনুযায়ী ফান্ডগুলোকে ব্যবহার করতে হবে। তাই কার্যকর করার দুটি জনপ্রিয় মডেল রয়েছে। দুইটি জনপ্রিয় এক্সিকিউশন মডেল রয়েছে। প্রথমটি হলো ফুল এক্সিকিউশন। এতে সমস্ত ক্লায়েন্টের জন্য একসাথে ট্রেডিং করা হয়, ক্লায়েন্টের ট্রেডিং করা হয় এবং তারপর পৃথক সিকিউরিটিজ বরাদ্দ করা হয় প্রত্যেক ক্লায়েন্টের নিজ নিজ ডিম্যাট অ্যাকাউন্টে। মানে একসাথে বাল্কে সিকিউরিটিজ নিয়ে পরে সেগুলো আলাদা করে বরাদ্দ করা হয়েছে। আর দ্বিতীয় পদ্ধতিতে প্রতিটি ক্লায়েন্টের নামে আলাদাভাবে ট্রেডিং করা হয়। এইভাবেই বিনিয়োগকারীদের পোর্টফোলিওর প্রশাসন করা হয়। এবার কথা বলি কোন পরিস্থিতিতে আগেভাগে ফান্ড তুলে নেওয়া হয়। দেখুন, কখনো কখনো এমন হতে পারে যে ক্লায়েন্টরা মেয়াদ শেষ হওয়ার আগেই বা চুক্তি শেষ হওয়ার আগেই তাদের টাকা তুলতে চাইতে পারেন। তাই চুক্তি অনুযায়ী ক্লায়েন্ট এবং পোর্টফোলিও ম্যানেজারের মধ্যে যেটা ঠিক হয়েছে, ক্লায়েন্টকে সেই চুক্তি অনুযায়ী কাজ করতে হবে, ঠিক সেই চুক্তির শর্ত মেনে। এবং এই যে চুক্তি পোর্টফোলিও ম্যানেজার ও ক্লায়েন্টের মধ্যে হবে, সেখানে অবশ্যই ফান্ড আগেভাগে তুলে নেওয়ার শর্তাবলী অন্তর্ভুক্ত থাকতে হবে। তাহলে বিনিয়োগের সময় একজন বিনিয়োগকারী যে চুক্তিতে সই করবেন, সেখানে খুব স্পষ্টভাবে লেখা থাকবে যে ফান্ড আগেভাগে তুলে নিলে আপনাকে কি পেনাল্টি দিতে হবে, কি চার্জ লাগবে। একজন পোর্টফোলিও ম্যানেজার তাদের ক্লায়েন্টের বিনিয়োগে লক ইন আরোপ করতে পারে না। তাহলে একজন পোর্টফোলিও ম্যানেজার একেবারেই কোনো কিছু আরোপ করতে পারেন না। পোর্টফোলিও ম্যানেজার একদমই বলতে পারেন না যে আপনি আপনার টাকা তুলতে পারবেন না। এবং ফেব্রুয়ারি 13, 2020 তারিখের পিএমএস সার্কুলার অনুযায়ী ক্লায়েন্টরা তাদের পোর্টফোলিও রিডিম করতে পারেন। এক্সিট লোড চার্জ করা হবে নিম্নরূপ। তাই এই টেবিলের মাধ্যমে বলা হয়েছে বিনিয়োগের প্রথম বছরে সর্বাধিক 3% রিডিম করা অর্থের উপর চার্জ হবে, অর্থাৎ 1 বছরের আগে টাকা তুললে 3% কাটবে, দ্বিতীয় বছরে টাকা তুললে 2% কাটবে, তৃতীয় বছরে তুললে 1% কাটবে এবং বিনিয়োগের তৃতীয় বছরের পর থেকে কোনো এক্সিট লোড লাগবে না। তাই এনএসএন-এর বইতে খুব স্পষ্টভাবে লেখা আছে। এখন দেখি ডুজ অ্যান্ড ডোন্টস। পোর্টফোলিও ম্যানেজারের জন্য পোর্টফোলিও ম্যানেজারকে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেটা দেখা যাক। আমাদের সামনে এখন একটি ডুজের টেবিল এসেছে, যেখানে বলা হয়েছে পোর্টফোলিও ম্যানেজারকে কি করা উচিত। ম্যানেজারকে প্রথমেই যে ধাপটি বলা হয়েছে তা হলো যথাযথ পদক্ষেপ নিতে হবে। যদি কোনো ইনভেস্টরের কোনো অভিযোগ আসে, অভিযোগ পাওয়ার তারিখ থেকে 1 মাসের মধ্যে সেটি সমাধান করতে হবে এবং সেই সংখ্যা সম্পর্কে সেবিকে জানাতে হবে। যে কোনো ইনভেস্টরের যে কোনো ধরনের অভিযোগ 1 মাসের মধ্যে সমাধান করে দিতে হবে এবং সমস্ত তথ্য সেবিকে পাঠাতে হবে। পোর্টফোলিও ম্যানেজারকে সবসময় আচরণবিধি অনুযায়ী কাজ করতে হবে। আচরণবিধির বাইরে সে কোনো কিছু করতে পারবে না। পোর্টফোলিও ম্যানেজারদের যা কিছু করতে হয় তা তাদের আচরণবিধির মধ্যেই থেকে করতে হয়। তৃতীয়ত, পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টদের সমস্ত হোল্ডিংস ও সিকিউরিটিস এবং আলাদা অ্যাকাউন্ট পোর্টফোলিও আলাদাভাবে রাখেন। ম্যানেজারের জন্য খুবই জরুরি যে যত ক্লায়েন্ট আছে সবার হোল্ডিং তিনি আলাদা অ্যাকাউন্টে রাখেন, অর্থাৎ এটি একক চাহিদা অ্যাকাউন্টে অথবা যে কোনো একটি অ্যাকাউন্টে। যেসব হোল্ডিং আছে সেগুলো সবার আলাদা আলাদা অ্যাকাউন্টে থাকবে। এটা আমরা আগেও দেখেছিলাম যে পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টে ফান্ড আলাদা অ্যাকাউন্টে রাখবে, যা একটি নির্ধারিত কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে মেইনটেইন করা হবে এবং পোর্টফোলিও ম্যানেজার শুধুমাত্র সেই সিকিউরিটিজে লেনদেন করবে যেগুলো সীমাবদ্ধতার মধ্যে থাকবে এবং এই সীমাবদ্ধতাগুলোর মধ্যে থাকবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বিধান অনুযায়ী। এবং পোর্টফোলিও ম্যানেজার হলো একজন যিনি প্রতিটি ক্লায়েন্টের ফান্ড আলাদা করে রাখবেন এবং পোর্টফোলিওর সিকিউরিটিগুলো নিজের অ্যাকাউন্ট থেকে আলাদা রাখবেন, অর্থাৎ নিজের অ্যাকাউন্ট ও নিজের ফান্ড আলাদা রাখবেন এবং ক্লায়েন্টের ফান্ডগুলো আলাদা করে রাখবেন। এবং তিনি দায়িত্বশীল থাকবেন ক্লায়েন্টের ফান্ড ও সিকিউরিটিজের নিরাপদ সংরক্ষণের জন্য। এবার চলুন ডোন্ট নিয়ে কথা বলি। পোর্টফোলিও ম্যানেজমেন্টে কি করা উচিত নয়। পোর্টফোলিও ম্যানেজারকে কি করা উচিত নয়। পোর্টফোলিও ম্যানেজার কোনোভাবেই সরাসরি বা পরোক্ষভাবে কোনো ধরনের সুবিধা গ্রহণ করবেন না। ক্লায়েন্টের ফান্ড বা সিকিউরিটিজ নিয়ে ক্লায়েন্টের টাকা আপনার কাছে এসেছে ম্যানেজ করার জন্য, এর মানে এই নয় যে আপনি সেই টাকা আবার কোথাও ঋণ দিচ্ছেন বা এমন কোনো কাজ করছেন যাতে পোর্টফোলিও ম্যানেজার সরাসরি বা পরোক্ষভাবে কোনো সুবিধা পাচ্ছেন। এটা করা যাবে না। পোর্টফোলিও ম্যানেজাররা ক্লায়েন্টের পক্ষ থেকে তহবিল এবং সিকিউরিটিজ ধার করবেন না। পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টের পক্ষ থেকে কোনো ফান্ড ধার নিতে পারবে না এবং পোর্টফোলিও ম্যানেজার সিকিউরিটিজ ধার দিতেও পারবে না। পোর্টফোলিও ম্যানেজার কোনো সিকিউরিটিজ বা কোনো ফান্ড তৃতীয় পক্ষকে ধার দিতে পারবে না, শুধুমাত্র সে বা পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশন অনুযায়ী অনুমোদিত হলে ছাড়া।
এবং পোর্টফোলিও ম্যানেজার যে টাকা ও সিকিউরিটিজ গ্রহণ করেছে সেগুলো শুধুমাত্র চুক্তির শর্ত অনুযায়ী বিনিয়োগ ও পরিচালনা করতে পারবে, অন্য কোনোভাবে নয়। যে সমস্ত শর্তাবলী আছে চুক্তির বা পোর্টফোলিও ম্যানেজারের ক্লায়েন্টের সঙ্গে পোর্টফোলিও ম্যানেজমেন্টের যেসব শর্তাবলী আছে, যে চুক্তি হয়েছে তার মধ্যেই থেকে একজন পোর্টফোলিও ম্যানেজার কাজ করবে। এর বাইরে পোর্টফোলিও ম্যানেজার কোনো কাজ করতে পারবে না। পোর্টফোলিও ম্যানেজার লিভারেজ নিতে পারবে না, সে লিভারেজ পজিশন নিতে পারবে না। মানে এটা নয় যে 1 লাখ টাকার বদলে 5 লাখ টাকার পজিশন নিয়ে নীল বা হাই ডেরিভেটিভসে খুব বেশি ট্রেডিং করে ফেলল। এভাবে তাকে একদমই করা যাবে না। এবং যদি পোর্টফোলিও ম্যানেজার মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট ইউনিটে ইনভেস্টমেন্ট করে, তাহলে সেখানে আমরা ক্লায়েন্ট বা পোর্টফোলিও ম্যানেজারের কাছ থেকে ডিস্ট্রিবিউশন সংক্রান্ত কোনো ফি নেব না। একজন পোর্টফোলিও ম্যানেজার শুধুমাত্র ওই ফান্ডগুলিতেই ইনভেস্টমেন্ট করবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, অন্য কোনো পোর্টফোলিও ম্যানেজারের কাছে অর্থাৎ অন্য কোনো ফেমসে তার টাকা ঢুকিয়ে দেবে না। এবং পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টের ফান্ড নিজে ডিপ্লয় করবে কোনো ভিত্তিতে, অর্থাৎ অন্য কোনো এন্টিটির পরামর্শে নয়। অন্য কেউ যদি পরামর্শ দেয় আর আপনি সেটা করলেন, এটা একেবারেই করা যাবে না। আপনাকে চুক্তির মধ্যেই থেকে কাজ করতে হবে। তাহলে এগুলো ছিল কিছু ডোন্ট যা ফান্ড ম্যানেজারকে মেনে চলতে হবে। এখন আমরা কাস্টোডিয়ান নিয়োগ নিয়ে কথা বলবো। দেখুন, পোর্টফোলিও ম্যানেজাররা যারা শুধুমাত্র অ্যাডভাইজারি সার্ভিস দেয়, অর্থাৎ শুধুমাত্র পরামর্শমূলক পরিষেবা দেয়, তাদের ছাড়া যা পোর্টফোলিও ম্যানেজাররা দিয়ে থাকেন, যদি আমি তাদের বাদ দিই, তাহলে প্রতিটি পোর্টফোলিও ম্যানেজারকে অবশ্যই একজন কাস্টোডিয়ান নিয়োগ করতে হবে। যে সিকিউরিটিজগুলি সে ম্যানেজ ও অ্যাডমিনিস্টার করে, তার জন্য আপনাকে অবশ্যই একজন কাস্টোডিয়ান রাখতে হবে। কাস্টোডিয়ানের বিস্তারিত যেমন নাম, ঠিকানা, নিয়োগের তারিখ, এই সব তথ্য আপনাকে দেখাতে হবে। যখন আপনি রেগুলেটরের কাছ থেকে রেজিস্ট্রেশন নিচ্ছেন, তখন কিছু রেকর্ডও সংরক্ষণ করে রাখতে হয়। কোন কোন রেকর্ড রাখতে হয় সেটা বোঝার জন্য দেখি ঠিক কোন কোন রেকর্ড রাখতে হয় সেগুলো সংরক্ষণ করে রাখতে হবে। অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে তাদের ব্যালেন্স শিটের কপি রাখতে হবে। একটি অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কপিও রাখতে হবে। ফান্ড ম্যানেজারকে একটি অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য অডিটর্স রিপোর্ট, ফাইন্যান্সিয়াল পজিশনের স্টেটমেন্ট এবং প্রতিটি ইনভেস্টমেন্ট লেনদেন ও সুপারিশের সমর্থনে থাকা রেকর্ডও রাখতে হবে। আপনি যা কিছু দিয়েছেন সেটাও আপনাকে রেকর্ডে রাখতে হবে। যে কোনো সময় কোনো সিকিউরিটিজ, সেই সিকিউরিটি নেওয়ার পেছনে কি যুক্তি ছিল সেটাও আপনাকে রেকর্ডে রাখতে হবে। এবং এখন কথা বলি কমপ্লায়েন্স অফিসার নিয়োগ নিয়ে। একজন কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করা বাধ্যতামূলক। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের জন্য আপনাকে কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করা খুবই জরুরি। প্রত্যেক পোর্টফোলিও ম্যানেজারকে একজন কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করতে হবে, যিনি অ্যাক্ট, রেগুলেশন, নোটিফিকেশন ও গাইডলাইনের কমপ্লায়েন্স মনিটর করার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন। যে সমস্ত কমপ্লায়েন্স নিয়ম ও রেগুলেশন সেবি এবং কেন্দ্রীয় সরকার সময় সময়ে বিনিয়োগকারীদের জন্য নিয়ে আসে, তাকে নিশ্চিত করতে হবে যে সেই কমপ্লায়েন্সগুলি ঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা, এবং কমপ্লায়েন্স অফিসারকে সঙ্গে সঙ্গে সেবিকে রিপোর্ট করতে হবে। যদি কোনো ধরনের নন কমপ্লায়েন্স দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেটি রিপোর্ট করতে হবে। তো এই ছিল পুরো অধ্যায় থেকে। এখন আমরা কিছু নমুনা প্রশ্ন দেখব। চলুন দেখি এই অধ্যায়ের প্রশ্নগুলো নিম্নলিখিত কোনটি নিয়ন্ত্রণ করে। ভারতে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস। আমরা খুব স্পষ্টভাবে দেখেছি যে সেবি পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশনস অ্যাক্ট 2020 এটি নিয়ন্ত্রণ করে। ভারতে পোর্টফোলিও ম্যানেজার সার্ভিস হিসেবে প্রশ্নে 1993, 99 এবং 2000 ও আছে, কিন্তু আমাদের সহজভাবে সেবি পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশনস 2020 বেছে নিতে হবে। যখন রেগুলেশনের কথা আসবে যা ভারতে পিএমএসকে নিয়ন্ত্রণ করে, তখন সহজ উত্তর হলো সেবি পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশনস 2020। এটি হলো এক বিস্তৃত কাঠামো যেখানে বলা আছে পোর্টফোলিও ম্যানেজার গ্রাহকের জন্য কোন ধরনের সিকিউরিটিজ এবং অনুমোদিত ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করতে পারবে, ক্লায়েন্ট এবং সিকিউরিটিজ সংক্রান্ত নির্দিষ্ট বিষয়গুলো বিবেচনায় রেখে। তো এটা কি? এখানে একটি বিনিয়োগ পদ্ধতি, একটি বিনিয়োগ বিবৃতি, বিনিয়োগের উদ্দেশ্য এবং একটি বিনিয়োগ প্রোফাইল রয়েছে। তাহলে এই উত্তরটি হলো এই বিনিয়োগ পদ্ধতি। ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ কি হয়? মূলত এটি হলো পোর্টফোলিওতে কী ধরনের সিকিউরিটিজ এবং অনুমোদিত ইনস্ট্রুমেন্টস থাকবে তার একটি আউটলে। পোর্টফোলিও ম্যানেজার তার ক্লায়েন্টের জন্য কোন ধরনের সিকিউরিটিজে বিনিয়োগ করছেন এবং তিনি কোন উপকরণগুলিতে বিনিয়োগ করছেন, এই সব কিছুই ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচের মধ্যে পড়ে। একটি ছাড়া, ডেট ছাড়া প্রতিটি পোর্টফোলিও ম্যানেজারকে অবশ্যই একটি কাস্টোডিয়ান নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে। তাই আমি আপনাদের খুব স্পষ্টভাবে বলেছিলাম যে অ্যাডভাইজারি সার্ভিস ছাড়া সব পোর্টফোলিও ম্যানেজারের জন্য এটি বাধ্যতামূলক একটি কাস্টোডিয়ান নিয়োগ করা। তাই অ্যাডভাইজারি সার্ভিস ছাড়া ডিসক্রিশনারি, নন ডিসক্রিশনারি সব পোর্টফোলিও ম্যানেজারের জন্য একটি কাস্টোডিয়ান নিয়োগ করা বাধ্যতামূলক।
নিম্নলিখিত হল পোর্টফোলিও ম্যানেজার্স রেগুলেশন অ্যাক্ট 2020 এর অধীনে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট প্রদান করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী। আবেদনকারী একটি কর্পোরেট সংস্থা। আবেদনকারীর প্রয়োজনীয় পরিকাঠামো, যথেষ্ট অফিস স্পেস, সরঞ্জাম এবং জনবল রয়েছে যা একটি পোর্টফোলিও ম্যানেজারের কার্যক্রম পরিচালনার জন্য দরকার। সি, আবেদনকারী একজন কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করেছে এবং ডি, উপরের সবকিছু। তো যেমন আমরা দেখেছি, পোর্টফোলিও রেগুলেশনস অ্যাক্ট 2020 অনুযায়ী সেবি থেকে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট পাওয়ার জন্য যেসব শর্তাবলী রয়েছে, এর মধ্যে আবেদনকারীকে অবশ্যই একটি কর্পোরেট সংস্থা হতে হবে, প্রয়োজনীয় পরিকাঠামো, অফিস স্পেস, সরঞ্জাম সবকিছু থাকতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই একজন কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করতে হবে। তাহলে এর মানে উত্তর হবে ডি, উপরের সবকিছু। পঞ্চম প্রশ্ন, ড্যাশ পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টের নির্দেশ অনুসারে ফান্ড পরিচালনা করে। খুব স্পষ্টভাবে আমরা বুঝেছি যে ক্লায়েন্টের নির্দেশ অনুসরণ করবে একজন নন ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজার। ডিসক্রিশনারি ক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজমেন্টের সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফান্ড ম্যানেজারের হাতে থাকে। নন ডিসক্রিশনারি ক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজার ক্লায়েন্টের নির্দেশ অনুসারে ফান্ড পরিচালনা করবেন। তো বন্ধুরা, এই ছিল পুরো অধ্যায় থেকে। আশা করি তোমরা অধ্যায়টা বুঝতে পেরেছো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নেশন সিরিজ 21 আর বাকি প্রথম 6টি অধ্যায় দেখতে আমাদের প্লেলিস্টে যেতে পারো। অনেক ধন্যবাদ।